স্বাগত এবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। আগামীর দেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার, এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এজন্য সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই এখন সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল সম্মেলনের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, সকল বৈষম্য দূর করতে সবার একত্রিত কণ্ঠস্বরই একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে উৎসাহ দেয়। এবারের সম্মেলনে উপস্থিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো সহ বিভিন্ন দেশের ৮০০ জন অতিথি। ৮০টিরও বেশি দেশ থেকে ২ শতাধিক আলোচক, ৩০০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। Particularly at this time, এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে। শুধু পরিবেশের দিক দিয়েই নয়, মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী। নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে, যেভাবে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের, যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না, সবার মাঝে সমানভাবে বন্টন হবে। বাংলাদেশ has always been a land of dreams, hard work and unbreakable will. শুক্রবার ঢাকার আজিমপুরে বাসায় ডাকাতির পর শিশুকন্যাকে অপহরণ করে ডাকাতরা। পরে শনিবার শিশুকে উদ্ধার করে এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। রাস্তায় পরিচয় হয় এবং তার সাথে তিনি শেয়ার করে একটি রিকশায় করে তার স্টাফ বাসে ওঠার জন্য আজিমপুর বাস স্ট্যান্ডে যান এবং আজিমপুর বাস স্ট্যান্ড থেকে তখন এই অপহরণকারী চক্রের সেই মহিলা এই ভিকটিমের মায়ের সাথে সখ্যতা গড়ে তুলে সে স্টাফ বাসে করে তিনি যাতায়াত করেন এবং তার সাথে একটি সখ্যতা গড়ে তোলেন এবং তার কাছ থেকে একটি সমবেদনা আদায় করার চেষ্টা করেন, এই বলে যে তিনি খুবই অসহায় এবং তিনি বর্তমানে খুব আর্থিক সমস্যায় আছেন। তিনি লেখাপড়াও করছেন এবং পাশাপাশি একটি চাকরিও করছেন। একটি সরকারি পরিবহন পুলের কথা বলেন তিনি, সেখানে অফিস সহায়ক হিসেবে সাময়িক একটি চাকরি নিয়েছেন, কিন্তু তার এখন আর্থিক সংকট রয়েছে। তো এই কথা শুনে ভিকটিমের মা তার পাশে দাঁড়ানোর কথা বলেন এবং তিনি তার সাথে এর পরবর্তীতে বিভিন্ন সময় মোবাইলে কথোপকথন করেন এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদান করেন। এর মাধ্যমে তাদের মাঝে একটি সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের ধারাবাহিকতায় গত সপ্তাহের বৃহস্পতিবারের বিকালবেলা মূলত এই যে অপহরণকারী চক্রের একজন সদস্য মহিলা, তার নাম হচ্ছে শাপলা, তিনি তার বাসায় সাবলেট হিসেবে ওঠার জন্য একটু অ্যাডভান্স হিসেবে ২,০০০ টাকা দেন এবং তাদের ২ রুমের বাসায় একটি বাসায় তিনি ৮,০০০ টাকা বাসা ভাড়া নিয়ে থাকবেন এবং তাদের সাথে একসাথে থাকবেন বলে একটি চুক্তিবদ্ধ হন। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টের রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে বলেও মনে করেন টিআইবি নির্বাহী পরিচালক। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ের পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃত্ববাদের মেয়াদে সর্বক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দুপুর ১:৩০টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হবে। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি দেশের ১৮তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের ৩০ সেপ্টেম্বর অবসরে যান তিনি। সাবেক এই প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোক জানানো হয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকেও। অগ্রহায়ণকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নৃত্য, গীত আর সুরের মূর্ছনায় উদযাপিত হল নবান্ন উৎসব। এসো মিলিস হবে নবান্নের উৎসবে শিরোনামে সকাল 7:30টায় শুরু হয় এই আয়োজন। শিল্পীরা লোকজ গান, নৃত্য আর কবিতা পাঠে মাতিয়ে রাখে দর্শকদের।
জাতীয় নবান্ন উৎসব উদযাপন পরিষদের এটি ২৬তম আয়োজন। সকাল থেকেই সুর আর ছন্দে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা। মন ভরিয়া যায় রে আজি, নতুন ধানের সৌরভে আজকে মোদের নবান্নের উৎসবে। অগ্রহায়ণের প্রথম দিনে নাচ, গান আর কবিতা পাঠের মধ্য দিয়ে বরণ করা হয় নবান্ন উৎসবকে। ধানের গোলা ভৈরা চাষি আনন্দে গান গায়, নায়রীদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায়। গ্রামীণ আবহ রেখে বৈচিত্র্যের অন্বেষণের আহ্বান জানানো হয় নবান্ন উৎসবে। নৃত্য, গীত ও বাদ্যে হেমন্ত বন্দনার সঙ্গে সঙ্গে কথনে বচনে ধ্বনিত হয় কৃষকের আর্তনাদের কথাও। সকাল থেকেই চারুকলার বকুলতলা মুখরিত দর্শক ও সংস্কৃতি মনাদের পদচারণায়। নানা বয়সীদের সঙ্গে এসেছে ছোট শিশুরাও। শহুরে পরিবেশে গ্রামীণ সংস্কৃতির এ আয়োজন দেখে উচ্ছ্বাসিত তারাও। এরকম নবান্ন প্রোগ্রামে করা হয়েছে, কিন্তু মানে গ্রামে যে দেখা হয়নি। এটা একটা মেলার মতো হয় গ্রামে, যদিও ঢাকাতে বা শহরে মেলার মতোই হয়ে থাকে, কিন্তু একটু ডিফারেন্ট টাইপ থাকে। পৌষ ফাল্গুনের আসা যাওয়া হবে, কিন্তু বাঙালির রং হচ্ছে নবান্ন উৎসব। পাকা ধানের রং তো আমরা ভুলতে পারি না, কৃষকের হাসিও ভোলা যাবে না। তবে সময়ের ব্যবধানে এই উৎসবে ঘটেছে ব্যাপক পরিবর্তন। গ্রামের চাষিরা সুবিধাজনক সময়ে ধান ঘরে তুললেও শহরে তা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ে। সুবিধা মতো দিনে পাকা ধান ঘরে এনে, বিশেষ করে হিন্দু সম্প্রদায় যারা, তারা সেই গৃহলক্ষ্মীর উদ্দেশ্যে পায়েস রান্না করে তারা সেটাকে উৎসর্গ করে তারপরে নিজেরা ভোগ করত। মুসলিম সম্প্রদায়ের ছিলেন গ্রামে, তারাও শীট নিয়ে এগুলো তৈরি করে তারা মসজিদে দিতেন, পরে তোবারক হিসেবে গ্রামের মানুষ আশেপাশে প্রতিবেশীদের মধ্যে তারা ভাগ করে খেতেন। তরুণ প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে এবং বাঁচিয়ে রাখতে জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ এমন আয়োজন অব্যাহত রাখবে। আমরা চাই যে একটি আগামী প্রজন্ম প্রকৃতি বান্ধব একটি নতুন প্রজন্ম গড়ে উঠুক। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে লেবাননের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন দেবে ইরান। শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা কথা জানান। এদিকে 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় লেবানন জুড়ে 59 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 128 জন। লেবাননের পাশাপাশি ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। ইসরায়েলি হামলায় গাজার উত্তরাঞ্চলে একদিনে 28 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 120 জন। এদিকে গেল বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবি বেরির কাছে একটি যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তাব দেন লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এছাড়া সম্প্রতি বৈরুত সফর করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা আলী লারিজানি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। ক্যারোলিন লেভিটের বয়স মাত্র 27 বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে চলেছেন তিনি। আগামী বছর জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দিবেন লেভিট। নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা ক্যারোলিন লেভিট তার নিজ অঙ্গরাজ্যের ক্যাথলিক কলেজ সেন্ট অ্যানসেলাম কলেজে যোগাযোগ এবং রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লেখাপড়া করেছেন। স্কুলে থাকাকালীন তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেছিলেন। নিয়োগের পর ক্যারোলিনকে স্মার্ট, দৃঢ় এবং অত্যন্ত কার্যকর যোগাযোগকারী হিসেবে মন্তব্য করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে আগুন লেগে 10 শিশু নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের এনআইসিইউতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় সেখানে 54 শিশু ভর্তি ছিল। দমকল বাহিনীর সহায়তায় আটকা পড়া শিশুদের উদ্ধার করা হয়। ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপপরিদর্শক জেনারেলকে 12 ঘন্টার মধ্যে অগ্নিকাণ্ড নিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ফিফা ম্যাচের
দুই ম্যাচের ফিফা ফ্রেন্ডলি সিরিজের শেষটা স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপের বসুন্ধরা কিংস অ্যারেনায়। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বছরের শেষ ম্যাচ খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগের ম্যাচ হারলেও শেষ ম্যাচে ফুটবলাররা চায় গোলের সুযোগগুলো কাজে লাগাতে। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে কোচ হ্যাভিয়ের কাবরেরার ভাগ্য। মালদ্বীপ সফরের সেকেন্ড ম্যাচেও চায় জিততে। প্রায় 1 বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে জয় পেয়ে দল একেবারে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। বাংলাদেশের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। 15 জনের স্কোয়াডে 5 জন পেসার রেখেছে ক্যারিবীয়রা। চোটের কারণে 15 সদস্যের দলে নেই অলরাউন্ডার জেসন হোল্ডার। এই পেস অলরাউন্ডার না থাকলেও মোট 5 পেসার রেখেছে স্বাগতিকরা। দলে ফিরেছেন স্পেনার কেভিন সিনক্লেয়ার। অন্যদিকে মূল সিরিজ শুরুর আগে 4 দিনের প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে বাংলাদেশের। বিকল্প হিসেবে আগামীকাল 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ। মূলত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড 4 দিনের ম্যাচটি 2 দিনে নামিয়ে আনার প্রস্তাব দেয়। পরে সেই প্রস্তাব গ্রহণ করে বিসিবিও। 22 নভেম্বর এন্টিগায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।